হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে কেউ পাঠায়নি। অ্যাকচুয়ালি এই ঘটনাটা যার সাথে ঘটে তার আমি কাজ করি। আজকে তোমাদের সাথে একটা সত্য ঘটনা তুলে ধরছি। সেই ভাইয়ের ফটো থেকে, নাম থেকে, ঠিকানা সব আছে, কিন্তু সেই ভাইয়ের কোনোভাবেই মতামত আমি পাইনি যে সেগুলো শেয়ার করার মতো। তবে উনি আমাকে বলেছেন যে, ম্যাডাম, আপনি যদি চান তাহলে পরে শুধু আমার ঘটনাটা আপনি আপনার ইউটিউবের পরিবারের সকলের সাথে শেয়ার করতে পারেন। তো আমি তোমাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করছি। সব্বাইকে বলবো খুব মনোযোগ সহকারে শোনো। একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার ঘটনাটা বলি। হঠাৎ একদিন রাত প্রায় তখন আনুমানিক 12টা 3, কেউ একজন আমার যে হোয়াটসঅ্যাপের, তোমরা দেখেছো যে ট্যাবটা আছে, তার মধ্যে কেউ একটা মেসেজ করে। তো যে ভাইয়ের সাথে ঘটনাগুলো ঘটছে তার বাড়িতে একটা বাচ্চাকে দেখা যায়। 5 থেকে 6 বছরের ঊর্ধ্বে না তার বয়স। একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার বাড়িতে ছুটে খেলে বেড়ায়। সেই বাচ্চা মেয়েটাকে সে দেখে, এমনকি সাথে আরও দুজন আছে, তাদেরও সে ভাই দেখতে পারে। তার দিদি আমাকে এই ঘটনাটা শেয়ার করে যে, ম্যাডাম, আমি খুব খুব চাপে পড়ে আর খুব কষ্টে আছি। আমি মানে কি করব, সত্যি কথা বলতে আমি পুরো দিশাহীন। আপনি যেরম করে হোক আমাদেরকে রক্ষা করেন। আমি অ্যাকচুয়ালি তাদের কাছে জানতে চাই যে আমি রক্ষা করবো বলতে আমি কী করতে পারি, আমি তোমাদের জন্য করতে কি পারি। তখন তারা বলে যে, ম্যাডাম, আমার ভাইয়ের সাথে দীর্ঘ টানা 2 বছর ধরে অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটে। আর যখন ওই ভাইয়ের মধ্যে কোনো একটা আত্মা ঢুকে গেল, তারপর সবাইকে ঘরে মারতে শুরু করে, এক ধার দিয়ে পেটায়। আর এমন পিটাবে, মানে ওর না কোনো জ্ঞান হুঁশ থাকে না যে আমি সামনের মানুষটাকে যে ধরে মারছি, মানুষটার কপাল ফেটে গেল বা মানে একটা বাজে বাজে অবস্থা, কিন্তু ওর সেই সেন্স থাকে না। একটা পর্যায়ে গিয়ে নিজে থেকেই হয়তো কখনো খুব পিটাতে হয়তো কখনো পিটানোর পর ওর না সেই জিনিসটা ছেড়ে যায়। যখন ছেড়ে যায় ও খুব কান্নাকাটি করে, একদম এক জায়গায় চুপচাপ বসে কাঁদে। কারণ সত্যি কথা বলতে ও নিজেও কি করছে, ও নিজে কি করতে চাইছে, মানে ও কাউকে এক্সপ্লেনও করতে পারে না, কাউকে বোঝাতেও পারে না। কিন্তু ও এরকম নিজের বোন, নিজের মা, নিজের দিদি, ভাই, যাকে তাকে যখন তখন গায়ে হাত দিয়ে দেয়। তা আমি বললাম, তাই নাকি, এত কিছু? দেখি একটা তোমার ওই ভাইয়ের ফটো দাও তো। ভাইয়ের ফটো দিল। ভাইয়ের ফটো দেখেই মনে হচ্ছে ভাই কিন্তু প্রচণ্ড রাগী। তবে একটা কথা শুনলাম সেই বোনের মুখে, মানে যে ভাই তার দিদি, আমি তো তাকে বোন বলছি, সেই বোন তখন বলল, ম্যাডাম, আমার ভাই যখন রাস্তা দিয়ে হাঁটে তখন আমার ভাইয়ের সাথে দুটো দুদিকে ছাবা যায়, ছাওয়া মূর্তি যায়, যেটা আমার ভাইয়ের থেকে হাইটে অনেকটা বড়। বুঝতে পারছো? তখন আমি বললাম, আচ্ছা, তোমরা যেটা বলছো একটা ছাওয়া মূর্তি যা অনেক বড় হাঁটো, তো তোমরা কখনো দেখেছো তাকে, সেই ছায়া মূর্তিটাকে দেখেছো? তখন বলছে যে, হ্যাঁ দিদি, আমরা দেখেছি। প্রথমে একজন দেখে, তারপরে আর একজনকে দেখায়, এরকম করে তারা মোটামুটি বাড়ির সবাই দেখেছে। বুঝতে পারছো বিষয়টা? এবার আমি আসি বাচ্চাটার কথায়। বাচ্চাটার কেস কি? বাচ্চাটার ব্যাপার হচ্ছে, সেই ভাইয়ের মুখে যখন ভাইয়ের মধ্যে কোনো আত্মা প্রবেশ করে না, সেই ভাইয়ের সাথে তুমি নির্দ্বিধায় কথা বলতে পারবে খুব ভালোভাবে। ভাইয়ের সাথে আমার একদিন কথা হলো, এই এই কাজটা বেশ, কথাটাই মাসখানিক চলে, কথা হলো হতে। তখন আমি বললাম, ভাই,
তুমি কি মনে হচ্ছে যে তোমার কাজের জন্য আমাকে কি তোমার প্রয়োজন? আমি কি আসবো? তখন বলল, হ্যাঁ দিদি, আপনাকে আমি হাত জোড় করে করজোড়ে বলছি, আপনি আসুন আমার কাজটা করেন। কারণ আমার দিদি, আমার মা বাবা, আমার মানে প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন প্রচুর টাকা খরচা করেছে, কোথায় কোথায় না নিয়ে গেছে, যেখানে বলেছে। মানে কোনো মানে তান্ত্রিক ওঝার কম নেই, কোনো ধর্মের। যে যেখানে বলেছে যে এখানে নিয়ে যাও গেলে ঠিক হবে, ওখানে নিয়ে গেছে, ওখানে নিয়ে যাও গেলে ঠিক হবে, ওখানে নিয়ে গেছে। চতুর্দিকে নিয়ে যাওয়ার পরও কিন্তু কোনো কিছু হয়নি। হ্যাঁ, দুই এক জায়গায় করার পর মানে বাড়িতে থাকতো চুপচাপ, পড়ে কাজে যেত না। কিন্তু কেউ না ঢুকলেও শুধু বলতো যে একটা ছোট বাচ্চা মেয়ে আমাকে দেখে, মেয়েটা এসে না খিলখিল খিলখিল করে হাসতো, একদম সামনে দাঁড়িয়ে। আর সে ভাই নিজের চোখে সেগুলো দেখতো। এটা সেই ভাইয়ের মুখের কথা। সে ভাই এই কথাগুলো আমাকে নিজে থেকে বলেছে। তারপরে যাই হোক কথা হলো। এবার সবথেকে বড় কথা হচ্ছে, আমি তাদের সঙ্গে কাজের কথা সব কিছু হলো। এবার একটা জিনিস আমি দেখেছি ইদানিং, একটা বোনের ক্ষেত্রেও দেখেছি, তার ভাইয়ের জন্যও। মানে তার ভাই ছোট, পরে যে বোনটার কথা বলছি। আর এই যে ভাইয়ের কথা বলছি, ইনি তো নিজের বিজনেস করে, মানে বয়সও অনেক বড়, বয়স্ক মানুষ। কিন্তু যখন কোনো খারাপ কাজ, ধরো কেউ পেট চালান করে দিয়েছে, কেউ বান চালান মেরেছে, বা তোমাকে কেউ এমনি বান মেরেছে কোনো কারণে, বা তোমাকে কেউ খুব ক্ষতি করে রেখেছে, তখন একটা জিনিস মাথায় রাখবে, কোনো কারণে না, যখন তুমি এক জায়গা দিয়ে তুমি তোমার প্রোটেকশনটা নিতে পারবে, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি হয়তো আমার কাছে এসে পৌঁছলে, হয়তো আমার দ্বারা তুমি সেই ফলাফলের সঠিক ওষুধটা পাবে, তুমি আসতে পারবে না, তুমি কাজ করাতে পারবে না। তোমার জমানো টাকা তুমি আমাকে দেবে বলে রেখেছো, সেই টাকাটা অন্য জায়গায় বেরিয়ে যাবে। তুমি আমার সাথে কথা বলেও তোমার মাইন্ড পরিবর্তন হবে, যে না থাক করবো না, না থাক এইটা না ওটা না। তোমার মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করবে, তোমাকে মাইন্ড চারিদিকে ঘোরাবে। কারণ আমার কাছে বহু মানুষ তো কাজ করে, তোমরা জানো, এরকম প্রচুর বোন ভাই মারা আছেন, যারা বলেন, মাগো তোমার কাছে কাজ করাবো বলে আমরা উৎসাহ হয়েছিলাম যে তুমি আমার ছেলের কাজটা বা মেয়ের কাজটা নেবে কিনা। তুমি কাজটা যখন নিলে, যেই কাজটা নিলে কোনোভাবে মানে বাধা, হ্যাঁ, না হলে কোনো রকম কিছু একটা ফাড়া বাড়িতে ঘটে যাচ্ছে, এরকম কিছু হচ্ছে, নাহলে কারোর বাড়িতে তো আত্মীয় স্বজন চলে আসছে, এরকম হচ্ছে, একটা ব্যাপার হচ্ছে তোমার কাছে কোনোভাবে মানে তারা এসে পৌঁছাতে পারছে না, কোনোভাবে না এসে পৌঁছতে পারছে না, কোনোভাবে যোগাযোগ করতে পারছে। কারণ এইগুলো না আটকায়, এগুলো আটকায়, যারা এইসব বাজে কাজ করে, নোংরা কাজ করে, তারা যে জিনিসটাকে চালনা করে, তারা এগুলো আটকায়। আটকায় তো মাঝে মাঝে। আমার নিজস্ব কথা বলছি, হঠাৎ করে ভালো আছি ভালো আছি, শরীর এত খারাপ হয়ে গেল, মানে আমি নিজেকে চালনা করতে পারছি না, মুভমেন্ট করতে পারছি না। ঠিক আছে, তো এই ঘটনাটা আমি বললাম। সেই ভাইয়ের কিন্তু কাজ চলছে এখনো, ঠিক আছে, চলছে। আহ, দেখা যাক কি হয়, বেশি দিনের কথা না, সবে কথা হয়েছিল। আর একটা কথা বলি, তোমরা, আগেও বলেছি এখনো বলছি, একটা ঘটনা বলি, তারপর বলি তোমাদেরকে। একটা ভাই প্রত্যেক দিন পড়ে বাড়ি আসতো, ঠিক আছে, ভাইটা প্রত্যেক দিন পড়ে বাড়ি আসতো ঠিক 8টা সাড়ে 8টার সময়। একটু বুঝতেই পারছো, গ্রামের দিকে থাকতো, কল্যাণীরই ঘোষপাড়া নামক একটি জায়গা, ওইখান থেকে নেবে একটা গ্রামের ভিতরে, জায়গাটার নাম প্রপার বলছি না, কল্যাণী ঘোষপাড়া নাম অনেকেই শুনেছো, ওইখানে একটা গ্রামে সে ভাইটা থাকে। ভাই বলে, দিদি আমি আপনাকে কি বলবো, আমি রাত্রেবেলা 8:30 বা 8:30 বললে তো প্রত্যেকদিন 8:30টায় পড়া হয় না, কখনো কখনো 8:30 দিয়ে কিন্তু 9টাও বেজে যায় পড়ে আসতে আসতে। বলছে আমি 9টার দিকে, সেদিনকে দেরি হয়ে গেছে, 9টার দিকে আসছি। তা আমি একা আসি না, আমার সাথে আমার প্রায় 6-7টা বন্ধু আসে, সবার কাছে সাইকেল আছে, আমরা হেঁটে গল্প করতে করতে আসি। তো আমরা সেরকম গল্প করতে করতে আসছি,
হঠাৎ করে আহ, যে ভাই আমাকে ঘটনা পাঠায় ওর নামটা আমি মিন্ময় দিলাম, কাল্পনিক নাম, হ্যাঁ। পড়াশোনা করে তো নামটা বলতে চাইনি, জানো তো সবাই ওই নিয়ে বলবে কি রে তুই তোকে ভূতে ধরেছিল, ওই জন্য বলেনি। কাল্পনিক কাল্পনিক নামটাই আমি দিলাম মিন্ময়। মিন্ময় ভাই বলছে দিদি প্রত্যেক দিনই কোনো সময় 8:30, কোনো দিন 8:45-এর মধ্যে বাড়ি আসে। আর যেদিনের ঘটনাটা ঘটে সেদিনকে আমি আমার 6-7টা বন্ধু নিয়ে আমরা গল্প করতে করতে আসছি। হঠাৎ করে মানে তোমাকে কি বলবো দিদি ভাই, আহ, আমার এত জোরে টয়লেট পেয়েছে, আমি আমার বন্ধুদেরকে বললাম যে তোরা একটুখানি দাঁড়া তো, আমি টয়লেট করে আসি, সাইকেলটা দেখ। বলে রাস্তার পাশে রেখে দিয়ে আমি একটুখানি, রোড থেকে একটুখানি জাস্ট রোডের মধ্যেই রয়েছি, একটু এগিয়ে গেছি, গিয়ে আমি বাথরুম করছি। আর ও পাশটা হচ্ছে কলা বাগান আর তোমার ওই পুকুর। আমি পুকুরের ওখানটাকে বাথরুম করি, রীতিমতো পুকুরের মধ্যে বাথরুম করছি, সেটা আমি বুঝতে পারছি, জলের মধ্যে জলের আওয়াজ আসছে। আমি করে আসলাম, আসতে তখন ওরা কি করেছে, এত শয়তান, ওরা সাইকেলগুলো রেখে সব লুকিয়ে গেছে, বন্ধুদের মধ্যে যা হয়। এবার আমি এসে না, আমি সবাইকে খুঁজছি, কাউকে পাচ্ছি না, কোথায় গেল। এবার আমি বলছি এই তোরা কোথায়, তোরা কোথায়, তোরা কোথায়, তোরা কোথায়, কোনো সাড়া শব্দ নেই। এবার আমি কি করেছি, সাইকেলটা নিয়ে রাগে, আমি জানি না কোথায় কে গেছে, আমার খুব রাগ হয়েছে, আমি সাইকেলটা নিয়ে আমি সোজা আমার বাড়ির রাস্তায়, যখন আমি অনেকটা চলে গেছি সোজা রাস্তা তো, তখন ওরা হট্টগোল করে চিৎকার চেঁচামেচি করছে যে এই তুই চলে যাচ্ছিস কেন, আয়। আমি আর আসিনি, আমি ওখানে দাঁড়িয়ে একবার পিছন ঘুরে ওদেরকে বললাম যে তোরা ফাজলামি করছিস না, হ্যাঁ আমাকে ভয় দেখাচ্ছিস, আমি জাস্ট এইটুকুনি কথা বলে আমি বাড়ি চলে যাই। ভাই বলে দিদি আমি বাড়ি যাওয়ার পর হঠাৎ আমার পা দুটো প্রচণ্ড ভারী ভারী লাগতে শুরু করে, প্রচণ্ড ভারী। তো মাকে বললাম মা একটু গরম জল করে দাও না, আমার পা দুটো না কিরকম একটা যেন চাবাচ্ছে, আর টন 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 করে আর ভারী লাগছে। মা বললো যে আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমি দেখছি কি করা যায়। মা একটুখানি গরম তেল এনে আগে পায়ে ভালো করে মালিশ করে দিয়ে একটু গরম জল বসিয়ে রেখেছিল, গরম জল করে এনে মা আমাকে পায়ে দেয় যে তুই এটা দিয়ে একটা গামছা দিয়ে, বললো পা পুরো তো ঢোকাতে পারবি না, গামছাটা ভিজিয়ে ভিজিয়ে হাঁটুর কাছ থেকে দে। আমি করছি। আমার মা পাশের বাড়িতে গেল, কি কারণে জানি না, মা আমাকে বললো পাশের বাড়ির কাকিমার কাছে একটু যাচ্ছি, একটু দরকার আছে, তুই একটুখানি রেস্ট কর। মা চলে যায়, বাবা তখনও বাড়ি ফেরেননি। ভাই বলছে দিদি আমি চুপচাপ ওই গরম জলটা দিচ্ছি, দিদি দিতে ঠান্ডা হয়ে গেছে। তা আমি না পা দুটোকে জল থেকে তুলি, দেখলাম পাটা একটা স্লিপ করছে, মা তেল মাখিয়েছে তার মধ্যে জলে পা স্লিপ তো করবেই। আমি পাটা তুলে ওই পাটা স্লিপ করছে বলে আমি না ইচ্ছা করে মেঝের মধ্যে, আমাদের তো টাইলস ঘর, ওই টাইলসের মধ্যে আমি পাটাকে ঘষটাতে ঘষটাতে যাচ্ছি। আমি পাটা ঘষড়াচ্ছি টাইলসের মধ্যে, একটা ক্যাচ ক্যাচ করে শব্দ হয়, কিন্তু দেখবো টাইলসের মধ্যে পা ঘষটালে কিন্তু পায়ের পাতা ফেলার মতো থাপ থাপ করে শব্দ হবে না। ও তো পায়ের পাতা ফেলছে না, ও তো পাটাকে রেখে পায়ের গোড়ালিটা দিয়ে ঘ্যাঁচড়াচ্ছে। কিন্তু ওর সাথে মনে হচ্ছে ওর পেছনে কেউ একজন আছে, যে খুব স্বাস্থ্যবান, চেহারা ভারী, কেউ ধাপ ধাপ করে পা ফেলছে। আর রীতিমতো উম ভাই বলছে দিদি মনে হচ্ছে মাটিটা যেন, সে যখন পাটা ফেলছে একটা ওয়েট পড়লে যেরকম হট করে কাঁপে না, ওরকম কেঁপে কেঁপে উঠছে। ভাই না সেই জিনিসটা বোঝার পরেও ও কি করে, খেলতে খেলতে ওরকম দরজা খোলে, খুলে বাইরে বেরিয়ে ওর মা পাশের যে কাকিমার কাছে গেছে, ও চলে যায়। তো তার মা দেখে বলছে কি রে তুই আসলি কেন, বলছে না তুমি এসছো অনেকক্ষণ হয়েছে, চল আমায় খেতে দেবে, বেশ রাত হয়েছে খেতে দেবে। তো যখন মা ছেলে ঢুকছে তখন ওর বাবু আসে। এবার ওর বাবু এসে বলছে কি জানিস, তুই তো পড়তে যাস, পড়া থেকে আসিস, ভালো করে শোন, আমাদের এইখানে জায়গাটা খারাপ হয়ে গেছে বুঝছিস, এখান যাবি যখন, এই যে লম্বা করে পুকুর বিল আছে, ওখানে যতগুলো রাস্তার মধ্যে কলা গাছ পড়বে, ওখানে কোনো সময় বাথরুম করবি না,
তখন মিন্ময় বলছে, কেন বাবা? আমরা তো বন্ধুরা আসতে কত ওখানে দিনের বেলাও বাথরুম করি, কেন? তখন বলছে, জানিস ওইখানে আমাদের ওখানে এক কাকু আছে, রাজু নাম। সেই কাকুর 2 ছেলে পড়ে আসছিল, একই সাইকেলে দুজনে আসে, ছোট ছোট, বেশি না, একজন 12 বছর, একজন 8 বছর। ওরা দাঁড়িয়ে ওখানে বাথরুম করেছিল, তারপরে নাকি ওদের কোনো দৈত্যে ধরেছে। এই কথা যখন শোনে তখন কিন্তু মিন্ময়ের ভয় হয়, কারণ মিন্ময় কাউকে বলেনি যে আমি ওখানে আজকে বাথরুম করে এসেছি আর আমার হাঁটার সাথে এরকম এরকম ঘটছে, মনে হচ্ছে আমার পিছনে কোনো দৈত্যের মতনই কেউ হাঁটছে। এই কথাটা কিন্তু ভাই বলেনি। না বলতেও কিন্তু, ভাই না বললেও একটা ভয়, একটা ভয় আতঙ্কেও চুপচাপ থাকে। ওর কিন্তু ভয় লাগে যে ও কী করে বলবে। যদি মানে বললে বলতেই পারি, কিন্তু একটা মনে ভয় লাগছে, বাবা ওই কথাটা বলেছে, কি আবার ভাবছে আমি তো জানতাম না, আমি তো জেনে করিনি, বাবা তো এখন বললো, আমি তো এখন বাড়ি থেকে বেরোইনি, তাহলে আমি বলতেই পারবো। এই কথা ভাবতে ভাবতে ও আর বলেনি, কারণ ওর মাসি আর মাসির মেয়ে আর মাসির ছেলে আসে, বোন ভাই, বিকেলবেলা ওদের বাড়িতে ঘুরতে। মিন্ময় বলছে, দিদি যখন আমার মাসির যে ছেলে, আমার ভাই হয়, ভাই আসে, বোন আসে, আমি ওদেরকে নিয়ে মানে ঘুরতে 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 বন্ধুদের সাথে একটু পরিচয় করাতে নিয়ে যাই, সেদিন আমি পড়তে যাইনি। তো তখন বন্ধুরা বলছে, কিরে ভালোই তো, বল মাসি এসছে, মাসির মেয়ে এসছে, মাসির ছেলে এসছে, কি মজা বল, এখন তো তুই পড়তে আসবি না 2 দিন, এখন তুই খুব আনন্দ করবি, যেটা হয়, যেটা হয় খুব আনন্দ করবি, কিন্তু পড়তে আসবি না। বিশ্বাস করো, সেই দিন থেকে ওই ভাই একদম একদম বিছানায় শয্যাশায়ী হয়ে যায়, যে ভাইয়ের কথা বলছে মিন্ময়। যখনই ভাইয়ের বাড়িতে ভাইয়ের মাসি আর মাসির ছেলে মেয়ে আসলো, ওই দিনের পর থেকে ভাই পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে গেল। যেই ছেলেটা হেসে খেলে চলছিল, এবার ঘটনাটা হচ্ছে কি সেটা আমরা আগে শুনবো, তাহলে বুঝতে পারবো। এবার ভাই বলছে, দিদি আমার শরীরের কোনো জোর পেতাম না, মাথা তুলতে পারতাম না, শরীর বড় দুর্বল লাগতো, কারোর সাথে কথা বলতে পারতাম না। আমার বোন ভাইরা আসলো, ওরা চলে গেল, বোন ভাইরা 2-3 দিন থাকে, আমি কারোর সাথে খেলাও করতে পারিনি। সেরকমভাবে সত্যি কথা বলতে আমার যেন মেরুদণ্ড একদম ভেঙে গেছে, আমি পড়াশোনা কোনো কিছুই করতে পারছি না। আমাকে আমার মা বলল, কিরে বাবু পড়াশোনা করছিস না, একদম এরকম চুপচাপ শুয়ে থাকিস, কি ব্যাপার? হ্যাঁ, এরকম করলে তো সামনে তোর এক্সাম রয়েছে, তোর এক্সামটা তো খারাপ হয়ে যাবে, কি হয়েছে? গায়ে জ্বর নেই, বাবা ডক্টরের কাছে নিয়ে যায়, রিপোর্টের পর রিপোর্ট করা হয়, রিপোর্টে কোনো রকম কিচ্ছু ধরা পড়ে না, রিপোর্ট সব ওকে, কোনো রকম কিন্তু কোনো কিছু নেই। তো এরকম হতে থাকে, আমি প্রায় আরও 6-7 দিন বিছানায় পড়ে থাকি। মাসি, বোন ভাইরা আমাকে ফোন করে, ফোনে কথা বলি, মাসি বলে, কিরে কেমন আছিস, ওই কথা বলি, ব্যাস এই। তারপর যাই হোক, একটা সময় গিয়ে আস্তে আস্তে আমার মা একজনের সাথে যোগাযোগ করে। ঘটনাটা শুনলে বুঝতে পারবে যে ঘটনাও কেমন হয়, কাকে বিশ্বাস করবে এই দুনিয়ায়। বলছে আমার মা একজনের সাথে যোগাযোগ করে, তো সে এক জায়গায় নিয়ে যায়, ওখানে গিয়ে বলে যে তোমার ছেলেকে কেউ বান মেরেছে, বান মেরেছে, তোমার ছেলে আর হাঁটাচলা করতে পারবে না, তুমি কাজ করালে করাতে পারো, কিন্তু আমি কোনো গ্যারান্টি দেবো না। সেখানে কাজ করায়, কাজ করানোর পর 1-2 দিনের জন্য ছেলে একটু সুস্থ হয়, 1 থেকে 2 দিন। তারপর আবার 2-3 দিন পর ছেলে সেম যেরকম হচ্ছিল ওরকম শুরু হয়। এইবার সেই ভাইয়ের মা একজন দুধ দিতে যায়, ওদের বাড়িতে গরু আছে, ওই ভাইদের বাড়িতে গরু আছে, তার মা দুধ দিতে যায়। তো সেই দুধ যেই বাড়িতে দেয়, ওই মাসিমা জিজ্ঞেস করে, মাসিমার মোটামুটি বয়স হচ্ছে ওই 57-58, বলছে যে কি ব্যাপার, ছেলে কতদূর পড়াশোনা করছে, ছেলের পড়াশোনা ভালো হচ্ছে, হয়ে গেছে পড়াশোনা না পড়ছে? তখন ভাইয়ের মা না কেঁদে দেয়,
দিয়ে তখন বলে, আমার ছেলের এরকম অবস্থা মাসিমা, মন মেজাজ ভালো নেই, আপনি বললেন ছেলের কথা, তাই আপনাকে বলছি, আমার ছেলে এরকম বিছানায় পুরো শয্যাশায়ী, ওর অবস্থা খুব খারাপ, খুব খারাপ। তো বলছে, তাই নাকি, কি হয়েছে, ডাক্তার দেখিয়েছো? বলছে, ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট করিয়েছি, কিছু হয়নি। তখন সেই মাসিমা আমার ভিডিও দেখায়, ভিডিও দেখায় আর নাম্বারটা দেয়। মাসিমা বলেছে, এই বোনের সাথে যোগাযোগ করো, এই বোনই তোমার ছেলেকে ভালো করতে পারবে। আমাকে কালকেও এক ভাই মানে ঘটনা পাঠিয়েছে, বলছে, আমি এক দিদির কাছ থেকে আপনার নাম্বার পেয়েছি, আমার এক দিদির কাছ দিয়ে, আপনি আমার ফিউচারের বিষয়ে কিছু জানান। ফটো টটো সব পাঠিয়েছে, এখনো পর্যন্ত আমি দেখিনি। তো সত্যি কথা বলতে উনি আমাকে যোগাযোগ করে বলে যে, মা, আপনি আমার ছেলেকে বাঁচান, এরম এরম ব্যাপার। এইবার ঘটনাটা শুনলে না গায়ে শিহরণ দেবে। আমি তখন দেখলাম যে ওই ভাইয়ের সাথে একটা দিন কোনো খারাপ জিনিস এসছিল, যার কারণে ভাইয়ের কিন্তু ওরকম গা হাত পা ব্যথা বা কিছু, ওই কলা বাগানে ওখানে ওই পায়ের আওয়াজ করে, ওইটা একটা জিনিস ছিল। কিন্তু তার আগে কাজ করেছিল হচ্ছে তার নিজের মাসি, নিজের মাসি তার ছেলেকে মেয়েকে নিয়ে যে এসছিল, দেখতে এসছিল যে আমি কাজটা করেছি, সে বিছানায় পড়ে গেছে, ভালো আছে, তার নিজের মাসি কাজ করেছিল। শুনলে খুব অবাক লাগছে না? আমি যখন তাদেরকে বলি, তারা না রীতিমতো বাকরুদ্ধ হয়ে যায়, আমার কথা বিশ্বাসই করে না। বলছে, আপনি কি বলছেন? আর তবে আপনার কথা অমান্যও করছি না, কিন্তু আপনি কি বলছেন? আমি যেটা বলছি একদম সত্যি বলছি, আমার কথা সত্যি বলছি, বিশ্বাস করো দর্শক বন্ধুরা। তারপর যখন সেই ভাই জানতে পারে যে সেই ভাই আমার হাতে মাদুলি পরে আমার জিনিস নিয়ে সুস্থ হয়েছে, সে ভাই তখন তার মাকে, বাবাকে, তারপরে যে ভদ্রমহিলা দুধ দিতে যেত, কথা বলেছিল, বলে যে, কি বলবো, এই দিদিভাইকে তো আমি চিনি, এই দিদিভাইয়ের তো আমি ঘটনা শুনি, আর এই দিদিভাইয়ের মাদুলি আমি পরে আছি, এই দিদিভাই খাবার দিয়েছে, আমি খেয়েছি। বুঝতে পারছো? সবই হচ্ছে মায়ের ইচ্ছা। তো দুটো ঘটনা আজকে বললাম। আজকে ঘটনা আমি বড় কিছু দিলাম না, কারণ আজকে ঘটনা যেতে অলরেডি অনেকটা রাত হবে, কারণ প্রচন্ড ঠান্ডা লেগেছে, মাথা গলা এগুলো সব ব্যথা। ঠিক আছে? তো যাই হোক, যতই ব্যথা হোক কষ্ট হোক, আমি তোমাদের কাছে আসবো, দেরি হলেও আসবো। অপেক্ষা করবে না, ঘটনা এভরিডে আসবে। যদি না আসে আমি কমিউনিটি পোস্ট দিয়ে তোমাদের সতর্ক দিয়ে দেবো, জানিয়ে দেবো। তা চলো এখন কমেন্টগুলো পড়ে এখনের মতো আসছি। তো চলো এবার আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কমেন্টগুলো পড়ি। আচ্ছা, প্রথম আমাদের কমেন্ট করেছো, দেখি কে, প্রদীপ দাস, তারপর শম্পা মিনি কিচেন, ডিএসএসবি ফ্যামিলি, তারপরে আমাদের কমেন্ট করেছো নিতা বসু, চৈতালি চক্রবর্তী, আয়ান হালদার, পিন্টু ঘোষ, শ্রাবণী হাজরা, বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো, নিতা বসু কমেন্ট করেছো, আবারও ওয়ান অ্যান্ড অনলি পঞ্চম দা অনেকদিন পর কমেন্ট করলেন, আগেও করতেন আমি জানি। তারপরে অ্যানি কমেন্ট করেছো, সুদীপ রয়, ইন্দ্রজিৎ রয় চৌধুরী, তারপর ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই, সৈনী রয় বোন, বিক্রম শাহ, তারপর কমেন্ট করেছো বাংলাদেশ থেকে আমাদের আব্দুল হক ভাই, চৈতালি রয়, নীলিমা সিংহ, তারপরে আমাদের সাধন জানা কমেন্ট করেছো, রূপা দে, ঝুমা চ্যাটার্জি, পাপ্পু দে, হেনা তপাদার দিদিভাই, আর তারপরে কৃষ্ণা মুখার্জি, বাবান সাহা, বনানী কর্মকার, কৃষ্ণা ধারা, সুমনা ভট্টাচারিয়া, শম্পা মিনি কিচেন, তারপরে সুমি দাস, তারপরে ডালি দেবনাথ, তুহিন দেন্দে, তারপর কমেন্ট করেছো আমাদের বনানী কর্মকার দিদিভাই, বলেছো হার হার মহাদেব, তারপর কমেন্ট করেছো আমাদের সৌমিত্র ভট্টাচারিয়া। আচ্ছা আচ্ছা, উনি একটা কমেন্ট করেছেন, একটু কমেন্টটা পড়ি। আমি ওনার নামটা মনে হয় ফার্স্ট টাইম বললাম না, আরেকদিনও মনে হয় বলেছি। আপনার ঘটনা তো শুনে খুব ভালো লাগে, অনেক ভালো, আহ, গুছিয়ে আপনি বলেন, খুব ইন্টারেস্টিং লাগে, টাইমও ভালো
যায়। ঘটনা শুনে ভালো ঘটনা শুনে টাইমটাও ভালো হয়ে যায়। আচ্ছা, ভালো থাকবেন। আপনিও খুব ভালো থাকবেন। আর কমেন্ট করবেন প্রত্যেকদিন যখনই ঘটনা শুনবেন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকেই বলি তোমাদের যে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করোনি করে নিও। তারপর আমাদের দেবাশিস বর্মন বলেছেন, দিদিভাই আমার নামটা কমেন্টে পড়লেন তাই আমি খুব খুশি দিদিভাই। একদম, কেন পড়বো না? কমেন্ট করলে আমি নাম অবশ্যই পড়বো। তাই তো বলি বেশি, বেশি করে তোমরা কমেন্ট করো। কৃষ্ণা মুখার্জি, স্বাতী ঘোষ, তারপরে আমাদের কমেন্ট করেছে রিয়া রয়, সুজাতা দাস, তারপরে মৌমিতা দাস কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো সোনাই ভট্টাচারিয়া, বলেছো খুব ভালো ঘটনা, হার হার মহাদেব, হার হার মহাদেব বোন। তারপরে সৌমিক সরকার, তারপরে ফুলেশ্বরী চক্রবর্তী, প্যান্থার গেমিং বাইটি, শুভঙ্কর ঘোড়ই, তারপরে আমাদের কমেন্ট করেছে সন্তুর দুনিয়া বোন, বলেছে দিদিভাই কমেন্টটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। বাবার ছবিটা খুব খুব সুন্দর হয়েছে। ওম নমঃ শিবায়, হার হার মহাদেব, জয় বড়মায় জয়। সবাই খুব ভালো থেকো। ঘটনাটা এতটাই রাখছি। আর ঘটনাটা যেতে একটু দেরি হয়ে গেল কারণ এখন না এই যতদিন না ৩ তারিখটা যাচ্ছে, মানে এই পূর্ণিমাটা বলছিও ভুল, পূর্ণিমাটা যতদিন না যাচ্ছে না আমি না একটুখানি প্রেশারে রয়েছি। পূর্ণিমাটা যাক, দেখবে ৩ তারিখের ৪ তারিখের পর থেকে আমি একদম রিলিফ হয়ে গেছি, আশা করা যায়। তো এখনের মতো আসছি। জয় বড় মায়ের জয়। সবার উপরে বড় মায়ের শুভ দৃষ্টি থাকুক। দেখা হবে আগামীকাল। টাটা, গুড নাইট।